আসসালামু আলাইকুম। বিন্দুর ছেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী এক গল্প। ভাসুর ছেলের প্রতি বিন্দুর অসীম ভালোবাসার গল্পই এখানে বর্ণনা করা হয়েছে। শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে গল্পের কাহিনী সংক্ষেপ। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে তারা যে সহোদর ছিলেন না সে কথা তারা ভুলেই গেছিলেন, এমনকি বাহিরের লোকজনও ভুলে গেছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করিয়েছিলেন। এরপরে বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভ্রাতৃবধূরূপে ঘরে আনতে সক্ষম হয়েছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। বিবাহের উপহারস্বরূপ বিন্দু এ বাড়িতে 10,000 টাকা নিয়ে এসেছিল। যাদবের স্ত্রীর নাম অন্নপূর্ণা। ঘরে কোনো শাশুড়ি ননদ ছিল না, তাই ঘরে নতুন বউ এনে অন্নপূর্ণার খুশি যেন আর ধরে না। কিন্তু কয়েকদিনই অন্নপূর্ণার সে ভুল ভাঙে। বুঝতে পারল যে ছোট বউ শুধু রূপ আর টাকা পয়সাই নিয়ে আসেনি, তার সাথে 4 গুণ এনেছিল অহংকার আর অভিমান। যাদব অতিশয় শান্ত প্রকৃতির মানুষ। জমিদারি সেরেস্তায় নায়েবি করতেন। মাধব ওকলাতি পাশ করে সম্প্রতি ব্যবসা শুরু করেছে। সে চায় দাদা এবার অবসর নিক। বিন্দু যেমনই হোক, অন্নপূর্ণা সহ বাড়ির সকলে মিলে চেষ্টা করত বিন্দুর মন খুশি করতে। এরকমই একদিন বিন্দু মুখ অন্ধকার করে ঘরে বসেছিল, আর তা দেখে যেন অন্নপূর্ণার প্রাণ উড়ে গেল। হঠাৎ তার কি মনে হলো কে জানে, ঘরের মধ্যে ছুটে গিয়ে তার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টেনে এনে বিন্দুর কোলের উপর নিক্ষেপ করে এসে পালিয়ে গেল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় অমূল্য চিৎকার করে উঠল। এরপরে বিন্দু অমূল্যকে কোলে করে ঘরের ভিতরে চলে গেল। সংসারের সমস্ত ভার ছিল অন্নপূর্ণার উপর। সারাদিন সমস্ত কাজকর্ম করার পর রাতে ছেলেকে আর সময় দেয়া হতো না, আর তাই এই ভারটা ছোট বউ বিন্দুবাসিনী গ্রহণ করেছিল। বিন্দু অমূল্যকে নিজের ছেলের মতো করে পালতে লাগলো। কোনো কারণে অমূল্যর খাবারের দুধ তৈরি হতে দেরি হলে অন্নপূর্ণাকে পর্যন্ত কথা শোনাতে দুবার ভাবত না। অমূল্যর উপর অন্নপূর্ণার আর কোনো মাতৃত্বের অধিকার ছিল না। বিন্দুর সামনে অমূল্যকে কিছু বলারও সাহস ছিল না। আর এভাবেই অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হতে লাগলো। আর এর ফল এই দাঁড়ালো যে অমূল্য তার চাচিকে ডাকে মা, আর মাকে দিদি ডাকতে শিখল। এর 4 বছর পরে একদিন খুব ঘটা করে অমূল্যর হাতে খড়ি হয়ে গেল। পরের দিন সকালে অন্নপূর্ণা রান্না করছিল। বাইরে থেকে বিন্দুবাসিনী ডেকে বলল, দিদি, অমূল্য তোমাকে প্রণাম করতে চায়। অন্নপূর্ণা বাইরে এসে দেখল অমূল্যর চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করে চুল বাঁধা, যেন পরম যত্নে কেউ সাজিয়ে দিয়েছে। বিন্দু বলল, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য নিজের জননীকে প্রণাম করল। অমূল্য প্রথম দিন পাঠশালায় যাচ্ছে। গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পড়বে সে, তাই মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছে। পাঠশালায় পাঠানোর সময় বিন্দু চাকরকে বারবার করে বলে দিয়েছে, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস ছেলেকে আমার জন্য কেউ মারধর না করে। ছেলের প্রতি বিন্দুর স্নেহ দেখে অন্নপূর্ণার চোখ জলে ভিজে ওঠে। পাচককে আস্তে আস্তে বলে, তবু পেটে ধরেনি, তাহলে না জানি ও কি করত। পাচিকা তখন বলে, এজন্যই ভগবান বোধ করি আর দিলেন না, বয়স তো কম হলো না, 18-19 তো হবেই। এদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে বিন্দুর চিন্তা যেন আরও বেড়ে যায়। কোনো দুষ্টু ছেলে আবার অমূল্যকে কলমের খোঁচা দেয়, তাই ছুটে এসে অন্নপূর্ণার কাছে বলে, দিদি, আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেয়া যায় না? সমস্ত খরচ আমি দিব। অন্নপূর্ণা হেসে বলে, তুইও পাঠশালায় গিয়ে বসে থাক। বিন্দু তখন রাগ করে বলে, এ তো দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এতে কারোর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর না হোক। এরপরে যাদবকে বলে কয়ে পণ্ডিত মশাইকে মাসে 10 টাকা দেওয়ার শর্তে পাঠশালা একটু এদিকে এগিয়ে আনার জন্য রাজি করানো হয়েছিল। যাদবের আফিমের নেশা ছিল। সারাদিন বাড়িতেই থাকতো, আর আফিম খেয়ে পড়ে থাকতো। বিন্দুকে সে অসম্ভব ভালোবাসে, মা বলে ডাকে। তার মতে বিন্দু এ ঘরের লক্ষ্মী, আর বিন্দু সব কিছুর উপরে তার ভাসুরের স্থান। সে বলে, এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই।
আর এদিকে সংসারের সব খরচ এখন মাধবী বহন করে। বিন্দুর যখন মন ভালো থাকে তখন অন্নপূর্ণাকে বেশ কদর করে, আবার যখন মন মেজাজ ভালো থাকে না তখন দু কথা শুনিয়ে দ্বিতীয়বার ভাবে না। একবার সুপারি কাটার জাতি দিয়ে খেলতে গিয়ে অমূল্যর আঙ্গুল কেটে যায়। এটা নিয়ে বিন্দু তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। সব দোষ যেন অন্নপূর্ণার। সে কেন সুপারির জাতি বাইরে রাখলো? ছেলের হাতে পট্টি বাঁধতে বাঁধতে বলে, ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। তখন অন্নপূর্ণা বলে, যা না যা, কিন্তু মাথা কুটে মরলেও আর এ বাড়িতে ফেরত আনবো না। এভাবে দুই মায়ের আদর যত্নে অমূল্য আরও 6 বছর পার করে দিল। সে এখন বড় হয়েছে, এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। বিন্দুর জীবনের একটাই লক্ষ্য, কিভাবে অমূল্যর আরেকটু যত্ন করা যায়। অমূল্যকে নিয়ে তার অনেক বড় স্বপ্ন। এদিকে যাদব আর মাধব মিলে নতুন একটি বাড়ি তৈরি করেছে। 10 দিন হলো বাড়ির কাজ শেষ হয়েছে। দুর্গাপূজার পরে কোনো একটা ভালো দিন দেখে সেখানে উঠে যাবে। যাদব বিন্দুকে বাড়িটি দেখে আসতে বলে। এরপরে আত্মীয় স্বজন সকলকে দাওয়াত দেওয়া শুরু হয়। যাদব আর মাধবের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা তেমন একটা ভালো ছিল না। যাদব মাঝে মাঝে তাকে অর্থ সাহায্য পাঠাতো। একদিন এলোকেশী তার 15-16 বছরের ছেলে নরেনকে নিয়ে এ বাড়িতে উপস্থিত। নরেন দিনে 8-10 বার করে চুল আঁচড়ায়। এলোকেশী তার ছেলের রূপ ও গুণের প্রচার করতে একটু বেশিই আগ্রহী ছিল। সে কত বড় বড় সব বই পড়ে, তা বুক ফুলিয়ে গর্ব করে বলতে থাকে। কিন্তু নরেনকে বিন্দুর একটুও ভালো লাগে না। নরেনের কথা শুনে উল্টো রাগে তার গা জ্বলতে লাগলো। অমূল্য নরেনের সাথে মিশুক, বিন্দু সেটা চায় না। অন্নপূর্ণাও ব্যাপারটা বুঝলো, তাই সে নরেনকে বলে দেয় যেন অমূল্যর সাথে একটু কম মিশে। এভাবে অমূল্যকে নিয়ে অন্নপূর্ণা আর বিন্দুর মধ্যে মাঝে মাঝেই রাগারাগি লেগে থাকতো। অন্নপূর্ণা বলতো, ছেলেকে এত মাথায় তুলিস না, পরে বুঝবি। কিন্তু বিন্দু ছেলেকে এ নিয়ে এতটুকু ছাড় দিতে নারাজ। সে প্রায় বলতো, ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। এদিকে এলোকেশীর মনে অন্য চিন্তা ঘুরতেছিল। মেজ বউ যেভাবে অমূল্যকে ভালোবাসেন, তেমন করে যদি নরেনকে বাসতেন তাহলে নরেন রাজপুত্রের মতো থাকতো। এত দেরিতে এ বাড়িতে আসার জন্য আফসোস করতে লাগলেন। আরও আগে আসলে নিশ্চয়ই অমূল্যকে ছেড়ে নরেনকেই কাছে টেনে নিতেন। বিন্দুর স্বপ্ন অমূল্যকে একদিন অনেক বড় সম্মানী মানুষ হিসেবে তৈরি করবে, আর এজন্য সারাদিনই তার চেষ্টার কোনো কমতি থাকতো না। অন্নপূর্ণা বলে, ভগবান তোর মনোবাসনা পূরণ করুক, তোরই ছেলে, তুই বুঝে নে। বিন্দু এভাবে সংসার ধর্ম ফেলে সারাক্ষণ তার ছেলে নিয়েই থাকে। কি করলে ছেলের ভালো হবে, সে কোথায় যাবে, কার সাথে খেলতে যাবে, এমনকি চুল কেমন করে কাটবে সেটাও। অমূল্যও যেন বিন্দুরই ছেলে। ওদিকে অন্নপূর্ণাও যেন ছেলের সমস্ত দায়িত্ব বিন্দুর উপর দিয়ে নিশ্চিন্ত হয়। আজ এমনই অবস্থা হয়েছে যে অমূল্যর ব্যাপারে কিছু বলতে গেলেও আগে বিন্দুর অনুমতি নিতে হয়। অমূল্য এত বড় হয়েছে, এখনো বিন্দুর গলা জড়িয়ে ধরে ঘুমায়। একবার সে অন্নপূর্ণার কাছে ঘুমাতে যায়। তারপর অর্ধেক রাত্রে অন্নপূর্ণার ডাকে বিন্দুর ঘুম ভাঙে। দরজা খোলার পরে বলে, তোর ছেলে, তুই নে। এত বজ্জাত ছেলে দেখিনি কখনো। রাত 2টো বাজে, একটু ঘুমোতে দিল না। এরপরে অমূল্য বিন্দুর কোলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বিন্দু বাপের বাড়িতে বেড়াতে গেলে অমূল্যকে নিয়ে যাওয়া লাগতো তার। ছোট মাকে ছাড়া সে কিছুতেই থাকতে পারত না। একবার স্কুল থেকে আসার পরে অমূল্যর পকেট থেকে 2টো সিগারেট পাওয়া যায়। বিন্দুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মনে করলো নিশ্চয়ই নরেনের সাথে থেকে থেকে এসব শিখেছে। বিন্দু চুপ করে আছে। আজ অমূল্য ঘরে আসলে নিশ্চয়ই একটা ঝড় বয়ে যাবে। এমন সময় অন্নপূর্ণা এসে বিন্দুর হাত ধরে বলে, হাজার হোক তোরই তো ছেলে, এইবারটি মাফ কর, বরং আড়ালে ডেকে ধমক দে। তখন বিন্দু বলল, ও যে আমার ছেলে নয় তা তুমিও জানো, আমিও জানি, মিছামিছি কথা বাড়িয়ে দরকার কি? অন্নপূর্ণা বলে, আমি নয়, তুই তার মা, আমি তো ওকে তোকেই দিয়ে দিয়েছি। অন্নপূর্ণার মন গলিল না। সেদিন রাতে বিন্দু দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তখন অমূল্য অন্নপূর্ণার কাছে যায়, কিন্তু অন্নপূর্ণা তাকে বিন্দুর কাছে পাঠিয়ে দেয়। অমূল্য তখন বারান্দার এক কোণে কাঠের উপরে ঠান্ডার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে। সে রাতে অমূল্যর জ্বর আসলো। সকালে এই অবস্থা দেখে বিন্দু অনেক মর্মাহত হয়।
সে মনে করলো ঘুমের ব্যাঘাত হবে, তাই অন্নপূর্ণা তাকে তাড়িয়ে দিয়েছে। সব রাগ গিয়ে পড়ল অন্নপূর্ণার ঘাড়ে। 5-6 দিনে অমূল্যর জ্বর সেরে গেল, কিন্তু অন্নপূর্ণার অপরাধটা বিন্দু আর ক্ষমা করতে পারেনি। সেদিন হতে অন্নপূর্ণার সাথে ভালোভাবে কথাও বলেনি। এদিকে অন্নপূর্ণাও রাগ করে আছে, খালি খালি বিন্দু তাকে দোষারোপ করছে বলে। আর তাদের মান অভিমানের মাঝে এলোকেশী যথাসম্ভব বাতাস দিতে লাগলো। এরপরে কয়েকদিনে বিন্দু তার বড় জায়ের সাথে আস্তে আস্তে কথা বলা একদম বন্ধ করে দিল। এদিকে নতুন বাড়িতে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আগামীকালই সবাই নতুন বাড়িতে উঠবে। এমন সময় বিন্দু অমূল্যর মাস্টারমশাইয়ের কাছে জানতে পারে যে স্কুলের পথে উড়েমালির বাগানে ঢুকে অমূল্য তার গাছের আম পেড়ে গাছ ভেঙে রেখে এসেছে, আর আসার সময় মালিকে মারধর পর্যন্ত করেছে। অমূল্যর সাথে ছিল নরেন। এ কাজে অমূল্যকে 10 টাকা পর্যন্ত জরিমানাও দিতে হয়েছে। সব শুনে বিন্দু যেন আকাশ থেকে পড়ল। তার অমূল্য এত কিছু করে ফেলল, সে যেন বিশ্বাস করতে পারল না। বিন্দু জানতে পারে যে জরিমানার 10 টাকা এ বাড়ি থেকেই কেউ আদায় করে দিয়েছে। বিন্দু অবাক হয় যে তার অজান্তে এত কিছু হয়ে গেছে। বাড়িতে এত বড় সাহস কার? রাগে ক্ষোভে বিন্দু যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। দৌড়ে রান্নাঘরে গিয়ে অন্নপূর্ণাকে জিজ্ঞেস করে, দিদি, তুমি অমূল্যর টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাটাই করতেছিল। ভয়ে তার গলা কাঠ হয়ে গেল। অন্নপূর্ণা যেন স্তব্ধ হয়ে গেল। সে বলল, দিয়েছি, কিন্তু এইবারটি তাকে মাপ কর বোন, আমি মাপ চাচ্ছি। বিন্দুর বুক পুড়ে যাচ্ছিল। বলল, আজ থেকে তাকে চিরকালের জন্যই মাপ করলাম, আর বলবো না কিছু। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্নে যাবে তা সইতে পারবো না, তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি স্পর্ধা, ওকে কেন টাকা দিলে? এরপরে আরও অনেকগুলো কথা শুনিয়ে দিল। এবার অন্নপূর্ণার আর সহ্য হলো না, বলে ফেলল, কি করবি, ফাঁসি দিবি? নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ। বিন্দু তখন বলে, দেবে কেন টাকা? নষ্ট করার মতো টাকা আসে কোথা থেকে? কার টাকা তুমি নষ্ট করো? অন্নপূর্ণা এবার আর সহ্য করতে পারল না। সে গরিব ঘরের মেয়ে, এ সংসারে তার স্বামীর কোনো আয় নাই, মাধবের আয় সংসার চলে। অন্নপূর্ণা বুঝল বিন্দু সেই টাকার খোটাই দিল। এরপরে বলল, জানি তুই মস্ত বড় ঘরের মেয়ে, তাই বলে কেউ 2 টাকাও দিতে পারবে না? বিন্দু তখন বলে বসলো, তুমি ভেবে দেখো তো, একটা পয়সাও কাউকে দিতে গেলে তুমি কার পয়সা দাও? কার রোজগারে খাচ্ছ পড়ছো সেটা জানো না? হঠাৎ কথাটা বলে ফেলে বিন্দু নিজেই যেন স্তম্ভিত হয়ে গেল। শুনে অন্নপূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, এই তোর মনের কথা, তবে এতদিন বলিসনি কেন? অন্নপূর্ণা বলল, কোথায় ছিলি ছোট বউ, যখন ভাইকে পরাবার জন্য ও 2খানি কাপড় একসঙ্গে কিনে পড়েনি? ভালোই হলো জানিয়ে দিলি। আমি দিব্যি করছি, পরের বাড়িতে কাজ করে খাবো, তবু তোদের ভাত আর খাবো না। কাঁদতে কাঁদতে যাদবকে গিয়ে সব বলল। যাদব কিছুই বলল না। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা আর অমূল্য বাদে সবাই উঠল। বিন্দু মনে করল রাগ কমলেই অন্নপূর্ণা চলে আসবে। এরপরে কয়েকদিন যাদব এসে নতুন বাড়ির বাইরে দাঁড়িয়ে খোঁজখবর নিয়ে যেতেন, কথাবার্তাও বলে যেতেন, কিন্তু ভেতরে ঢুকতেন না। বিন্দু লজ্জায় যেন পিতৃতুল্য ভাসুরকে মুখ দেখাতে পারত না, আড়ালে চোখ মুছত। পরের দিন বাড়িতে পুজো হবে। বিন্দু ভাবল, আজ বুঝি অন্নপূর্ণা আসবেই, সে ছাড়া এই আয়োজন কে করবে? মাধবের কাছে শুনল তারা কেউই আসবে না। মুহূর্তেই পূজার সমস্ত আয়োজন যেন শ্রীহীন মনে হলো। বিন্দু ছটফট করতে লাগলো, এ ঘর ও ঘর পায়চারি করতে লাগলো, কথায় কথায় সবার সাথে রাগ করতে লাগলো। এভাবে পুজোর আয়োজন যখন প্রায় শেষ, তখন হঠাৎ অন্নপূর্ণা এসে উপস্থিত। তাকে দেখে অভিমানিক বিন্দু কেঁদে ফেলে। বলল, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে যদি তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হয়, তবে বাড়ি গিয়ে 1 বাটি পাঠিয়ে দাও। বলেই মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। অন্নপূর্ণা নিজে এসেছিল ঠিকই, কিন্তু অমূল্যকে আনেনি। বিন্দু এদিক ওদিক খুঁজেও তাকে কোথাও দেখতে পেল না। প্রচণ্ড অভিমানে সে বলল, দিব্যি রইল, অমন মা বেটার মুখ আর দর্শন করব না। সেদিন পূজার সমস্ত আয়োজন অন্নপূর্ণা নিজ হাতেই করলেন।
কিন্তু এক ফোঁটা জল পর্যন্ত স্পর্শ করলেন না। পরে মাধব নিজে অন্নপূর্ণাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছিল। কষ্টে ক্ষোভে কাঁদতে কাঁদতে বিন্দু মূর্ছা গেল। বিন্দু তখন ভাবল, নিশ্চয়ই অমূল্যকে মারধর করে আটকে রেখেছে, নইলে একটা রাত যে আমাকে ছাড়া থাকতে পারে না, আজ 5 দিন 4 রাত কিভাবে আছে। অন্নপূর্ণার উপর রাগ হতে লাগলো। বিন্দু আবার বারবার মূর্ছা যেতে লাগলো। পূজা শেষে সবাই চলে গেল। পুরোটা বাড়ি যেন খা খা করতে লাগলো। বাড়িতে একটা ঘর আলাদাভাবে অমূল্যর জন্য সাজানো হয়েছিল। সেই ঘরের দিকে তাকিয়ে বিন্দু হাউমাউ করে কেঁদে উঠল। ওদিকে সংসারের খরচ চালাতে যাদব নতুন একটা চাকরি শুরু করেছে। প্রায় 3 ক্রোশ দূরে 12 টাকা মাইনেতে রাধাপুরের কাছারিতে। ভোর 4টেতে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাতে ফিরিয়ে এসে দুটি খায়। মাধবের মুখে এই খবর যখন বিন্দু শুনল, সে নিজে যেন নিঃশেষ হয়ে গেল। মাধবকে বলল, তুমি তাদের এখানে নিয়ে এসো। এটা কি চাকরির বয়স? মাধব তখন আস্তে আস্তে বলে, কবে বাপ মা মরেছে জানি না, বৌদির মুখে শুনেছি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিন দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে কাপড় জামা এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে বইয়ের দাম এসেছে, তা আজও বলতে পারি না। তারপরে উকিল হয়ে কম টাকা পাই না। তুমিও কেমন করে একরাশ টাকা নিয়ে এ ঘরে এলে। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন। এখন দিন কত আরাম করছিলেন, কিন্তু ভগবান তা আর সইলেন না। বিন্দু চুপ করে রইল। স্বামীর এই কথার মধ্যে যে কত বড় তিরস্কার ছিল তা বুঝতে বিন্দুর বাকি থাকলো না। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মাধব বলল, বৌঠানের কাছে যাও, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন, তাই করো। আমার পা ধরে সারাদিন বসে থাকলেও উপায় হবে না। আমি দাদাকে কিচ্ছু বলতে পারবো না। তোমার ঝামেলা তুমিই মেটাও। বাড়ির সামনে দিয়ে অমূল্যর স্কুলের যাওয়ার পথ। প্রথম কয়েকদিন অমূল্য বাড়ির দিকে ছাতা আড়াল করে এ পথ দিয়ে স্কুলে যেত। বিন্দু তাকিয়ে থাকত, কিন্তু আজ 2 দিন হলো সে স্কুলে যায় না। বিন্দু নরেনের কাছে খোঁজ নেয়। তখন নরেন জানায় যে গরিব বলে অমূল্য স্কুলে টিফিন নিতে পারে না, তাই নরেনের টিফিনের দিকে নজর দেয়। আর এ কথা এলোকেশী মাস্টারমশাইকে জানিয়ে দিলে মাস্টারমশাই অমূল্যর কান মলে দিয়েছে। অমূল্য তাই আর স্কুলে যাবে না। এ খবর শোনার পরে বিন্দু আর কোনো খাবার মুখে তুলতে পারল না। রাতে মাধবকে বলল, আমি মানছি শব্দ সামার, তুমি গিয়ে তাদের নিয়ে এসো। মাধব কোনো কথা না বলে উঠে গেল। বিন্দু বুঝল যে তাকে সবাই ত্যাগ করেছে। বিন্দু কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ল। এরপরে সে বাপের বাড়িতে চলে গেল। এই প্রথম অমূল্যকে ছাড়া বাপের বাড়িতে যাচ্ছে। এদিকে বিন্দুর অসুস্থতার খবর শুনে অন্নপূর্ণা বেশ মর্মাহত হয়। ভগবানের কাছে দোয়া করতে থাকে। যাদব বলল, তুমি আমার মাকে ক্ষমা করতে পর্যন্ত পারলে না? তোমরা কেউ আমার মাকে চিনতেই পারলে না। 7 করে সোনার প্রতিমা ঘরে এনেছিলাম, বড় বউ তাকে জলে ভাসিয়ে দিলে। এর কয়েকদিন পরে একদিন গভীর রাতে বাড়ির বাইরে মাধবের গলা শোনা গেল। ঘরে ঢুকে সে জানালো, বিন্দুর অসুখটা বেড়েছে। সে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। বোধহয় শেষ সময় উপস্থিত। অমূল্যর একবার সেখানে যাওয়া দরকার। শুনে অন্নপূর্ণা ফুপিয়ে কেঁদে উঠল। যাদব পাশের ঘর থেকে ছুটে এসে বলল, এ হয় না মাধব, আমি কোনোদিন কাউকে কষ্ট দেইনি, ভগবান আমাকে এ শাস্তি দিবেন না। মাধব সকাল হওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু যাদবের আর সকাল পর্যন্ত অপেক্ষা সইল না। বলল, তুই গাড়ি ডেকে আন, নইলে আমি হেঁটে রওনা দেব। এরপরে সেই গভীর রাতে অমূল্য আর অন্নপূর্ণাকে নিয়ে গরুর গাড়িতে বসল। অনেক দিন ধরেই না খেয়ে খেয়ে বিন্দু নিজেকে শেষ করতে লাগলো। শত অনুরোধেও 1 ফোঁটা দুধ পর্যন্ত খায়নি। বাঁচার কোনো আশা নেই। মাধবের কানে কানে বলল, অমূল্য ছাড়া আর কেউ যেন আমার মুখে আগুন না দেয়। মাধব তখন উঠে দাঁড়িয়ে বলল, সে হবে না বিন্দু, আমার কথা না হয় নাই শুনলে, কিন্তু যার কথা তুমি ফেলতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু আমি আসা পর্যন্ত বেঁচে থেকো। রাতে বিন্দু ঘুমিয়েছিল। সকাল হতেই মাধব জানালা খুলে দিল।
বিন্দুর ঘুম ভাঙল। বিন্দুকে জানালো যে দাদা বৌদি আর অমূল্য এসেছে। দাদা বৌদি বাইরে বসে আছে আর অমূল্য উপরের ঘরে ঘুমোচ্ছে। এরপরে অন্নপূর্ণা ঘরে ঢুকে বিন্দুর মাথার কাছে গিয়ে বসে। বিন্দুকে বলে, ওষুধ খাসনি কেন ছোট? আমার বুক ফেটে যাচ্ছে, বুঝতে পারছিস না? চল বাড়ি ফিরে চল। এমন সময় যাদব ঘরে ঢুকলো, বলল, বাড়ি চল মা, আমি তোকে নিতে এসেছি। যখন এতটুকু ছিলি তখন আমিই এসে তোকে নিয়ে গিয়েছিলাম। আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছিলি তুই। আবার আসতে হবে তা কখনো ভাবিনি, তবে যখন এসেছি তখন কিন্তু সঙ্গে নিয়েই যাব, না হলে আমি আর কোনোদিন মুখী হব না। এ বলে যাদব বাইরে চলে গেল। বিন্দু অন্নপূর্ণাকে বলল, কি খেতে হবে দাও দিদি, আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরাও ঘরে গিয়ে বিশ্রাম করো। ভয় নেই, আমি আর মরব না। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।